ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়। চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। জনবলের অভাবে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। ৮৬টির মধ্যে মেরামত করা হয়েছে ৫০টি। রাঙামাটির লংদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ ২ জন খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু। বাংলার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়তি মুনাফার আশায় পুরনো ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখ মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের সহায়তা চায় হাইওয়ে পুলিশ। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপর। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ি নির্মাণ যতটা না হচ্ছে তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখে মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাদের ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের দুটো কামাবে, সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে। ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময়েই মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হন অসংখ্য মানুষ। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শুধু গত বছরই ঈদ উল ফিতরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯০ জন, আর ঈদুল আজহাতে মারা যায় ২১১ জন। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়। এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না, আরবান সেটিং এ যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার, তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে যাত্রী, চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই, এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকে কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখী মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদে মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে শুধু পুলিশ ও রাজনীতিবিদ নয়, একটি সিন্ডিকেটও জড়িত রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সকালে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান মন্ত্রী। চাঁদাবাজি হচ্ছে বিভিন্নভাবে এবং চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে, এর সাথে শুধু একটা মহল জড়িত তা না, এর সঙ্গে অনেকে জড়িত। এর সঙ্গে কিছু রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এ ব্যাপারে পুলিশের আইজি সাহেবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কারণ এনফোর্সমেন্টটা পুলিশই করে। প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল এবং সীমিত যন্ত্রপাতি দিয়ে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ।
দিনে মাত্র একটি বগি মেরামতের সুযোগ সুবিধা সম্বলিত এই ওয়ার্কশপে এখন প্রতিদিন 2টির বেশি বগি মেরামত করে রেলওয়ে বহরে সরবরাহ করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতিটি আন্তঃনগর ট্রেন 16 থেকে 18টি এবং সাধারণ ট্রেন 12 থেকে 14টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও বগি সংকটের কারণে অধিকাংশ সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রতিটি ট্রেনে 3 থেকে 5টি পর্যন্ত বগি কম থাকে। আর ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে সংযোজন করা হয় অতিরিক্ত বগি। ঈদের আগে চালু করা হয় বিশেষ ট্রেন। আর এসব অতিরিক্ত বগির যোগান দিতে শুরু হয় পুরাতন ভাঙাচোরা বগি জোড়াতালি দেওয়া। বাংলাদেশ রেলওয়ে যাত্রা বহরে 86টা কোচ সংযোজন করার জন্য ওয়ার্কশপ থেকে সরবরাহ করবে এবং এগুলো বিভিন্ন ট্রেনে সংযোজন করে আমরা যাত্রী সেবা দিয়ে থাকব। এক্সট্রা বগি পেলে আমরা কয়েক হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে সক্ষম হব। এই ঘরমুখী যাত্রীদের সুবিধা হবে। প্রয়োজনীয় জনবল না থাকা সত্ত্বেও সীমিত যন্ত্রপাতি দিয়ে দিনরাত 72টি ওয়ার্কশপে চলছে বগি মেরামত এবং রং করে সেগুলোকে চলাচলের উপযোগী করে তোলার কাজ। ঈদ উপলক্ষে আমরা আমাদের লোকজনদেরকে ইফিশিয়েন্টলি ব্যবহার করে বা প্লাস ওভারটাইম ব্যবহার করে বা শুক্রবার দিন কাজ করিয়ে তাদের দ্বারা দৈনিক 2টির মতো গাড়ি আমরা আউটটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। বগি স্বল্পতার কারণে টিকিটের পরিমাণও তুলনামূলক কম। এই অবস্থায় প্রয়োজনীয় বগি পাওয়া গেলে ঈদের ঘরমুখী যাত্রীদের ভোগান্তি অনেকটা কমিয়ে আনা যেত বলে মনে করেন চট্টগ্রাম স্টেশনের এই কর্মকর্তা। আমাদের চাহিদা অনুযায়ী তো সরবরাহ কম। আশা করছি যে 3 থেকে 4টা বগি প্রতিটা আন্তঃনগর ট্রেনেই সংযোজন করতে সক্ষম হব। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পূর্বাঞ্চলে এবারের ঈদ যাত্রার জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে 2 থেকে 3টি অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর রুটে 1 জোড়া এবং ঈদের দিন 16কে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঈদে নৌপথে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুরে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এছাড়া দুর্ঘটনা এড়াতে লঞ্চ এবং অন্যান্য নৌযানগুলোতে পণ্য বহন এবং যাত্রী ধারণ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বিআইডব্লিউটিএ, ডিজি শিপিং, বিআইডব্লিউটিসি, পুলিশ, কোস্টগার্ড, র্যাব, নৌ পুলিশ সহ স্কাউট তাদেরকে নিয়ে আমরা কিছু একটা কমিটি করে দিয়েছি। প্রত্যেকটি লঞ্চের ধারণ ক্ষমতা বলা আছে, যেমন করে প্যাসেঞ্জারের ধারণ ক্ষমতা বলা আছে, মালের ধারণ ক্ষমতা বলা আছে। আমি বিশ্বাস করি এবার ঈদে ইনশাআল্লাহ একটি দুর্ঘটনা মুক্ত ঈদ আমরা করতে পারব। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 1 ব্যক্তিগত শত্রুতার জেরেই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য রাঙ্গামাটির লংদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার। এর আগে মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেলটি খাগড়াছড়ির মাইনী নদী থেকে উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কমলদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাখাওয়াত টিপু। শুধুমাত্র মোটরসাইকেল এবং মোবাইল ছিনতাইয়ের জন্য রাঙ্গামাটির লংগদু এলাকার যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের মধ্যে 3 জনের মধ্যে 2 জনকে পুলিশ আটক করেছে। বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়। 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী খাগড়াছড়ির মাইনী নদী থেকে উদ্ধার করা হয়েছে নয়নের মোটরসাইকেল। ছিনতাইয়ের পর এই পাহাড়ি সন্ত্রাসীরা মোটরসাইকেলটি বাইরে বিক্রির চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রশাসন সাঁড়াশি অভিযান শুরু করলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে মোটরসাইকেলটি মাইনী নদীতে ফেলে দেয়। এই মোটরসাইকেলটি ছিল একটি নতুন মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি ছিনতাই করে বিক্রি করাই তাদের উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেছে। আমাদের এই অভিযানে তারা ভীত হয়ে এবং এটা তারা বিক্রি করতে না পেরে তখন এই আলামতকে নষ্ট করার উদ্দেশ্যে তারা এই নদীতে ফেলে দেয় বলে জানায়। বাবুরাজ এখনো পলাতক রয়েছে, তাকে আমরা গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। এই মাইনী নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য 6 ঘন্টা টানা চেষ্টা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শহীদ মোয়াজ্জেম নৌবাহিনী জাহাজের ডুবুরিরা এই দিঘিনালায় আসে। 11টা থেকে শুরু হয় এই তল্লাশি এবং বিকেল 4টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই মোটরসাইকেল। আমাদের সাথে এই পুলিশ প্রশাসন ছিল, নৌবাহিনী ছিল, আর্মি ছিল, সবাই সহযোগিতা করার কারণে আমরা এই
মোটরসাইকেল উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মোটরসাইকেলটা অর্ধ নিমজ্জিত ছিল, সামনের পোর্শনটা একটু উপরে ছিল, বাকিটা সবগুলোই বালিতে নিমজ্জিত ছিল। গত 31 মে রাতে ভাড়ার নাম করে রংগতু থেকে ডেকে আনা হয় নুরুল ইসলাম নয়নকে। পরদিন অর্থাৎ 1 জুন খাগড়াছড়ি চারমেল এলাকা থেকে উদ্ধার করা হয় নয়নের লাশ। এই ঘটনায় নয়নের ভাই দিন ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটা হত্যা মামলা দায়ের করে। আর এই হত্যাকাণ্ডের জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে রাঙ্গামাটির লংগদু এলাকা। সেখানকার পাহাড়িদের প্রায় 250 বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এই হত্যা রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে পাহাড়ে আবার স্থিরতা ফিরে আসবে। খাগড়াছড়ি দিঘিনালা থেকে কমল দে, সময় সংবাদ। রাজশাহীতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোলাম মোস্তফা নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ব্যক্তিগত শত্রুতার কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে রাজশাহীর বাগমারার দীপপুর ইউনিয়নে খাপুর গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ। পথে খাপুর দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘুমাবো এই মুহূর্তে আমাকে ফোন করলো, ফোন করে করলো তোমার জামাই মারা গেছে। যা দেখি পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে, মাথা আঘাত এই জায়গা আর এই জায়গা। কোনো শত্রুতা আমার জানা নাই, কেউ বলেও পারবে না ইনশাল্লাহ যে কালামের কোনো শত্রু আছে। এই ঘটনায় নিহতের বাবা মফিজউদ্দিন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা করেন। সম্পূর্ণই ওনার পার্সোনাল এনিমিটি থেকে সৃষ্টি, ওনার ব্যক্তিগত ক্লেশ থেকে, ব্যক্তিগত রেশের কারণে এই ঘটনাটি ঘটেছে। এই সংক্রান্তে কোনো রাজনৈতিক বা কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। উনি একজন মাদ্রাসার শিক্ষক, বাট উনি প্লেন গ্রাজুয়েট এবং উনি কম্পিউটার টিচার। উনি হাফেজ বা মাওলানা টাইপের কেউ নয়। এ সংক্রান্তে ব্যাপক অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে আমরা একটা চাকু এবং একটি লোহার শাপল উদ্ধার করি। নিহত শিক্ষক আবুল কালাম আজাদ খাপুর দাখিল মাদ্রাসার আইসিটি ও কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। সকালে সদর উপজেলায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার দক্ষিণ চরমসুরা গ্রামে সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে আফসার উদ্দিনের গ্রুপের লোকজন প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাসুদ নামে একজন নিহত হন বলে জানায় পুলিশ। এছাড়া গুরুতর আহত হন আরও 3 জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকি 2 জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের পর থেকে তাদের ভিতরে এই দ্বন্দ্ব চলে আসছে। হঠাৎ করে গত মাসে তারা নিজেদের ভিতরে আবার মারামারি শুরু করলো, তাদের বিরুদ্ধে মামলা না হয় এবং 2 পক্ষই জেল হাজতে যায়। সাম্প্রতিক তারা নিজেরা মীমাংসা হয়ে জেল হাজত থেকে তারা জামিনে এসে তারা সুখে শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু আজকে ভোর রাত্রে সেহরির পরে একটি গ্রুপ হঠাৎ করে অন্য একটি গ্রুপে চড়া হয়। এদিকে লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাচর গ্রামের মনসুর আহমদ জামে মসজিদে জুমার নামাজের ফরজ আদায়ের পর ইমাম মোনাজাত না করায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদ কমিটির সভাপতি আসহান উল্লাহ ও সাধারণ সম্পাদক মনসুর আহমদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় তারাবির নামাজের পর সভাপতির পক্ষের কয়েকজন প্রতিপক্ষের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় নূর হোসেন নামে একজন মাথায় আঘাত পান। পরে ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান তিনি। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইমামকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাগুরায় সাধন বিশ্বাস নামে 15 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শ্রীপুরের মধুপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, রাতে ঘর থেকে বাইরে যায় সাধন, পরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী ও স্বজনরা।
সকালে বাড়ির কাছে একটি পাট খেতে স্থানীয়রা শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ভাই গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। আমারও ছেলে খুবই ভালো, গ্রামের সবাই জানে যে এর সাথে শত্রুতা নেই। মধুপুর গ্রামে সাধন নামে একটা ছেলেকে পাট ক্ষেতের মধ্যে গলা কেটে রেখে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে। এই সংবাদ পেয়ে আমরা এখানে ঘটনাস্থলে আসছি। আমরা বিস্তারিত তদন্ত করতেছি, তদন্ত করে পরবর্তী জানানো যাবে। সাতক্ষীরায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। ভোরে আশাশুনি উপজেলার খাজরা এলাকায় এই ঘটনা হয়। স্বজনরা জানান, ভোররাতে সেহরির খাবার গরম করছিলেন গৃহবধূ টুম্পা খাতুন। হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে গৃহবধূর শরীরের 50% পুড়ে গেছে। বাংলার সময় আরো থাকছে। 10 দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত। আরও একটি রকেট শেল ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার। মামলা সিআইডিতে হস্তান্তর। নানা প্রতিকূলতায় রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙা আমের ফলনে এবারও দেখা দিয়েছে বিপর্যয়। আম ব্যবসায়ীরা বাগান কিনে পড়েছেন বিপাকে। বাগান মালিকদের অভিযোগ, সঠিক সময়ে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় এই বিপর্যয়। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে বিষয়টি তাদের জানানো হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার আম ব্যবসায়ী আনারুল ইসলাম 8টি আমের বাগান কিনেছেন 19 লাখ টাকায়। এছাড়া পরিচর্যা সহ অন্যান্য আরো খরচ হয়েছে কমপক্ষে 2 লাখ। কিন্তু এবার অতিবৃষ্টি, পোকা আর প্রাকৃতিক দুর্যোগে আমের ফলন দেখে মাথায় হাত উঠেছে তার। একই অবস্থা অন্যান্য ব্যবসায়ীদেরও। আমরা এবার খুবই ক্ষতিগ্রস্ত। আমার হয়তো বা এখানে এবারে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকা আমাদের ড্যামারেজ দিতে হবে। 5টা বাগান কিনছি, 5টা বাগান মানে 6 লক্ষের মতন, কিন্তু বাগানে কোনো আম নেই। যে জায়গায় আমি আম বিক্রি করতাম 20 মণ, সে জায়গায় দেখা গেল এবার আম আমার গাছে নাই। এবার অতিবৃষ্টির কারণে আশানুরূপ মুকুল আসেনি বাগানে। পরবর্তীতে ঝড় এবং পোকামাকড়ের কারণে আম ঝরে পড়ায় বাগানগুলো এখন অনেকটাই আমশূন্য। বাগান মালিকরা বলছেন, কৃষি বিভাগ যদি তাদেরকে প্রতিকূল আবহাওয়া এবং গাছের পরিচর্যায় সঠিক সময়ে পরামর্শ দিত, তবে হয়তো এমনটি হতো না। যেভাবে পরিচর্যা করার কথা আমরা সেটা ততটা জানি না। আমাদেরকে সেভাবে বা ট্রিটমেন্ট বা প্রশিক্ষণ দেওয়া হয় নাই। যারা কৃষি অফিসার আছে তারা আমাদের কাছে কোনোদিন আসেনি, আমাদের কোনো পরামর্শ দেয়নি। কৃষি বিভাগ এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদেরকে সঠিক সময়ে না জানালে তারা জানবে কি করে। তারপরও ফলন আশানুরূপ হবে বলে আশাবাদী তারা। 5-6 কৃষকের কার কি সমস্যা আছে এটা তো ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। যখন যে কৃষি প্রযুক্তির প্রয়োজন, সেই কৃষি প্রযুক্তি সেই কৃষককে শেখানো হচ্ছে। কৃষি বিভাগ জেলার 2200 হেক্টর জমির বাগানে 24,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। 10 দিন পর শেষ হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে অস্ত্র উদ্ধার অভিযান। দুপুরে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মইনুল হক। শেষ দিনে আরও একটি রকেট শেল ও বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। একই সাথে এই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত 1 জুন রূপগঞ্জের পূর্বাচলের একটি লেকে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে 62টি এসএমজি, 42টি হ্যান্ড গ্রেনেড ও 2টি রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার 5 জন সহ 6 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করে গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত আমাদের যে তল্লাশি কার্যক্রম, তাতে আমরা সন্তুষ্ট এবং আমাদের অ্যাসেসমেন্ট যে আসলে এখন এইখানে যে পরিমাণ অস্ত্র গোলা বারুদ মজুদ ছিল, আমাদের বিশ্বাস হয়তো আল্লাহর রহমতে আমরা সকলটুকুই এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই অবস্থায় আসলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে এই উদ্ধার অভিযান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবারও ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। সম্প্রতি উপজেলার একটি এলাকা থেকেই 23 জন আক্রান্তকে শনাক্ত করেছেন স্বাস্থ্যকর্মীরা। তাদেরকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বারবার এই রোগ দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট।
গত 29 মে কালিয়াকৈর গ্রামের আরিফ হোসেনের একটি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে কম দামে গ্রামের বেশ কয়েকটি পরিবার মাংস ভাগাভাগি করে নেয়। ওই মাংস কাটাছেঁড়া ও খাওয়ার সাথে জড়িতদের প্রথমে হাত পা চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়, পরে কালো ক্ষত ও ঘায়ের মতো দেখা দেয়। স্থানীয় চিকিৎসকদের কাছে ঔষধ খাবার পর ভালো না হয় পরে তারা হাসপাতালে গেলে চিকিৎসক এটিকে অ্যানথ্রাক্স রোগ বলে শনাক্ত করেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল দল ঘটনাস্থলে গিয়ে 23 জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করেন। জেলায় বারবার এই রোগ দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। বাজারে নিয়ে গেলাম, বিক্রি তো টাকা তো কেউ দেয়নি, যার যার ইচ্ছে মতো নিলে মনে করেন, নেওয়ার পরে এমন মনে করেন যে খাওয়ার পরে 3 দিন পর সব বলতেছে যে এটা ফোস খাবার আন্দোলন করে অনেকটুক ফুলে গেল, একটু ফুসুসের মতো হলো ওই দিনই। তারপরের দিন মনে করেন যে বিশাল আকারের ফোড়ার মতো হয়ে মানে পাকন ধরলো, পছন্দ ধরলো। 2 দিন জ্বরে পড়ে আসছিলাম, গা হাত পা ব্যথা, আমরা তো জানি না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কের কিছু নেই। আমাদের ওষুধ পর্যাপ্ত আছে এবং স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কনসার্ন। তো পরবর্তীতে আর যাতে কোনো ধরনের জটিলতা না হয় আমরা এই ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত বছর সিরাজগঞ্জের 3 উপজেলায় 2 দফায় মোট 122 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিল। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়, চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। জনবলের অভাবে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। 86টির মধ্যে মেরামত করা হয়েছে 50টি। রাঙামাটির লংদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 1 জনের মৃত্যু। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16244 নম্বরে। সঙ্গে থাকুন সময়।